যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, তাদের মার্জনা করো প্রভু, পাথরেও ফুল যে ফোটাও। জীবন মরুতে করুণা ধারায় ধরো প্রভু, মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু। তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ওয়েলকাম টু টক ঝাল মিষ্টি উইথ ইপসিতা। আর আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, অনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে সেই পরম ঈশ্বরকে নমস্কার জানিয়ে ভিডিওটা শুরু করছি। এই যে গানের মধ্যে যে কথাগুলো, যে যারা বিশ্বাস করে না, যারা ভগবানের বিশ্বাস করে না, তুমি তাদেরকে ক্ষমা করো, তুমি তাদের এই ত্রুটি, তাদের এই দোষ, তাদেরকে তুমি মার্জনা করো, নিজে গুণে ক্ষমা করো। এই গানটার এটাই অন্তর্নিহিত মানে ছিল, মঙ্গলদ্বীপ জেলে। তো আমি কিন্তু ভীষণভাবে ভগবানে বিশ্বাসী, আর মানে প্রচণ্ডভাবে বিশ্বাস করি এটাই, যে আমি দুনিয়ার সবাইকে যদি আমি ধোঁকা দিতে পারি, নিজেকেও যদি ধোঁকা দিয়ে দিই, কিন্তু সে আছে, সে কিন্তু দেখছে, দেখে হাসছে, যে যেটা বলছিস আমি তো জানি, তুই বলছিস বুঝতে পারছি, কিন্তু আমি জানি সত্যিটা কি। তো আজকে এই কথাগুলো কেন বললাম বুঝতেই পারবেন ভিডিওটা শুরু হলে। ভিডিওটা কী নিয়ে হচ্ছে? অবশ্যই টিন। যদি তোরে ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে, এই বলে বাড়ির থেকে বেরিয়েছে। তো যাই হোক, ভিডিও যখন দেখা শুরু করি, সবার আগে শুরু করি কোন দিকটা দিয়ে? আপনাদের আগেই বলেছি, টাইটেল, থাম্বনেল। তো টাইটেলের মধ্যে এরকম একটা ইঙ্গিত, যে একলা চলো রে, কেউ যদি তোমার সাথে যায় না যায় কোনো পরোয়া করো না, তুমি নিজের জন্য নিজেই কাফি, চলো ওঠো, বেরিয়ে যাই, লেটস গো। তো লেটস গো নিজের সাথে। কিন্তু এই নিজের সাথেও মানে পরম নিজের কাউকে যে সাথে করে নিয়ে যাচ্ছে এই টিনের ক্ষেত্রে, সেটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে, সবাই বুঝতে পেরেছে। তো সেই একটা জায়গা যেখানে কিনা আমরা বুঝতে পেরেছি যে ও একা নয়, ওর সাথে কেউ আছে, সেটা বোঝা যাচ্ছে। তো ভিডিও শুরু হলো, ভিডিও শুরুতেই কি বললো? বাড়ি থেকে কিন্তু নয়, বাড়ির থেকে নয়। তাহলে বুঝতেই পাচ্ছেন যে এই যে বললো আমি আজকে ট্রেনে উঠেছি, কোথা থেকে না, মুখ ফসকে বেরিয়ে গেল, টাকি থেকে উঠেছি। আমরা জানি ওর বাড়ির থেকে সবচেয়ে নিয়ারেস্ট যে রেলওয়ে স্টেশন সেটা হচ্ছে হাসনাবাদ। তাহলে সে হাসনাবাদ ছেড়ে হঠাৎ টাকি থেকে কেন উঠলো? ঠিক আছে, এবার ট্রেনের স্টেশনটা দেখিয়েছে, কিন্তু যেখানে লেখা থাকে টাকি নাকি মানে নামগুলো যেগুলো লেখা থাকে সেগুলো কিন্তু দেখায়নি। এমন একটা অংশই দেখিয়েছে স্টেশনের, যেটা মোটামুটি কিন্তু সব জায়গাতে একই থাকে, একই রকম থাকে। সেরকমই বললো যে ট্রেন, তোমরা ভাবছো যে আমি ঘুরতে যাচ্ছি, একা কেন যাচ্ছি, তার উপর এরকম গরম, এরকম একটা চরম গরমের অবস্থায় আমি একা কেন ঘুরতে যাচ্ছি, কি করব, মনে হলো তাই চলে যাচ্ছি, কারণ আমার কন্টেন্ট করতে হবে। পরিষ্কার ও এমনভাবে ইঙ্গিত দিল যে এই ঘোরা বেড়ানোটা দেখিয়েই আমাকে ভিডিও করতে হবে, আমি যাদের ভাত কাপড়ের দায়িত্ব নিয়েছি সেই দায়িত্ব আমাকে পালন করতে হবে। সেই জন্য এই ঠাটা পড়া রৌদ্রে আমার সারা শরীরে যেখানে মানে ওই একটা রোগ চুলি, সেটা পুরোপুরি সলি না ছুলি ভরে গেছে, যেটাতে কিনা সূর্যের আলো পড়লে আরও সেটা মারাত্মক হয়, সেটাকে উপেক্ষা করে, সেটাকে পরোয়া না করেও আমাকে বেরিয়ে যেতে হবে। কেন? কারণ ওই যে একটা কথা আছে না, আমি এই কথাটা একবার না অনেকবার বলেছি, যে পুরুষ মানুষ যখন জেদ করে তখন কিন্তু সে রাজা হয়, আর মেয়েরা যখন জেদ করে সে বেশ্যা হয়। তো বেশ্যা আমি ওই অর্থে বলছি না, মানে খারাপ বলছি, মানে এই যে এই প্রফেশনটা, এটা তো কোনো খুব ভালো প্রফেশনের ভালো চোখে দেখার মতো তো নয়, যদিও তার কার্যকরিতা আমাদের সমাজে রয়েছে, কিন্তু তাও তো ভালো চোখে দেখা হয় না, সেই অর্থে বলছি। আমি কিন্তু আক্ষরিক অর্থে বলছি না, মানে মেয়েরা জেদ করলে খারাপ হয় আর ছেলেরা জেদ করলে ভালো হয়, এই অর্থে এটা একটা অনেক পুরনো প্রবাদ যেটা চলে আসছে, সেটাই বলছি। তো তেমনি সে জেদ করেছিল যে আমি যাই হোক, অন্যায় আমি করেছি, অন্যায় তো সে করেছে, যদি না করতো তাহলে সালিশি সবার সামনে নিশ্চয়ই ক্ষমা চেয়ে নিত না, এরকম সে ক্ষমা চেয়ে নিয়েছে। তার মানে
সে মোটামুটি জানে যে সে অন্যায় হয়েছে। এমনকি একটা যে ভয়েস কল রিভিল হয়েছে তার মধ্যেও কিন্তু একে তার হাজব্যান্ড বলেছে, তুই ভাবতো এই জিনিসটাই যদি আমি করতাম তাহলে তুই কি করতিস, তুই কি মেনে নিতে পারতিস? আমাকে কি কোনোদিনও দেখেছিস এরকম? বিয়ের পর আমি কি আর কোনোদিনও এরকম কিছু আমার মধ্যে তুই দেখেছিস? সেখানে সে বলতে হয়েছে না, বাধ্য হয়েছে যে না, এরকম কিছু সে দেখেনি। সে মানে তার হাজব্যান্ড বিবাহিত জীবনে সম্পূর্ণরূপে ওর ওপর ডেডিকেটেড ছিল। তো সেখানে অবশ্যই সেই স্বামী যখন জানতে পেরেছে তার এটা মনে হবেই যে যদি আমি করতাম তাহলে তুই কি করতিস আজকে আমার সাথে। সে কিছু করেনি, তার সত্ত্বেই তাকে দেরি করে বাড়ি ফিরছে। তারপর হচ্ছে গিয়ে আজকাল ওর চালচরণ ভাল লাগছে না। তারপর হচ্ছে গিয়ে সন্দীপের অন্য স্ত্রীদের ওপর, তাদের ড্রেসের ওপর নজর, অন্য স্ত্রীদের ওপর নজর, এরকমভাবে বলেছিল কি না, সন্দীপ বলেছিল ওকে যে তোমার ড্রেসিং সেন্স ভালো না, অনেকেই তো ভালো ভালো ড্রেস পরে, তুমি সেরকম ড্রেস কিনতে পারো না। তো সেটাকে মানে ঘুরিয়ে বলেছিল সন্দীপের নাকি অন্যের বউয়ের দিকে সন্দীপের নজর, যে কার বউ কীরকম জামা কাপড় পরছে। তো এরকম অনেক কিছু করেছিল। আমি অনেক দিন আগের থেকে এগুলো আপনাদের ভিডিও ফুটেজ সহ তুলে ধরে দিয়েছি, বলেছি যে কীরকমভাবে ও এই পুরো গেম প্ল্যানটা করছিল। কারণ ওর অনেক দিন আগের থেকেই প্ল্যান আছে, যেটা ওর যখন আমরা স্বীকারোক্তি পেয়েছি কমিউনিটিতে তাতেই বলেছে যে আজকের থেকে না, তোমরা কি ভাবছো আজকের থেকে সম্পর্ক, অনেক দিন আগের থেকে আমার সম্পর্ক, কোনোদিনই আমার পাশ থেকে সরে যায়নি, নিজেই বলেছিল। তো সেক্ষেত্রে বুঝতেই পাচ্ছেন যে একটু একটু করে সন্দীপের ওপর ব্যাপারটা চাপিয়ে দিত। আর তার ওপর যখন চলে গেছিলো ওর রাগটা এই কারণেই হয়েছে যে কেন সন্দীপ সমস্ত কিছু রিভিল করে দিল। যদি না করতো তাহলে তো ওর পক্ষে সন্দীপকে দুশ্চরিত্র সাজানোটা খুব সোজা হয়ে যেত। তখনই বলতো, দেখেছিলেন আমি আগেই বলেছিলাম যে রাত 10টার পর 10:30টার পর বাড়ি ঢোকে, কী জন্য এত রাত অবধি বাইরে থাকে, তারপর অন্যের বউয়ের জামা কাপড় দেখে, আমি সাজলে গুজলেও আমাকে কোনো একটুও তারিফ করে না। যেখানে কিনা তারিফ করা কিন্তু আমি ভিডিও ফুটেজ সহ দেখিয়ে দিয়েছি যে ওই যেদিন ওর বৌদির পাখা দেখা হচ্ছিল, যখন দেখতে যাবে সেই দিনই ও একটা ওই ম্যাজেন্টা কালার, হ্যাঁ ম্যাজেন্ডা কালো কালারের যে শাড়িটা, অনেক জায়গায় ছবি আছে, আর যে চুড়ি পরে এরকম যে ওই চুড়িগুলো পরে যখন সেজেছিল, তখন সন্দীপ নিজে থেকে আজকে কিন্তু বলতে হবে যে দারুণ লাগছে তোমাকে, তখন আবার সেটা নিয়ে ব্যঙ্গ, বাবা তুমি বললে, সেই ব্যঙ্গটাও করতে দেখেছি। ঠিক আছে, তো যাই হোক, এটাই ওর রাগের কারণ যে কেন ওর আসল ঘটনাটা যেটা ও করেছে সেটা কেন রিভিল করলো। ও আস্তে আস্তে সন্দীপকে দুশ্চরিত্র সাজাতো, সেই প্ল্যানটা পুরোপুরি ভেস্তে দিল সন্দীপ, সেই জন্যই এত রাগ। তো যখন দেখলাম টাকি থেকে উঠেছে তখন পরিষ্কার বোঝাই গেল যে আজকে তার মানে ওই আগের দিন কোথায় যেন, ওই তো ঘোনাবাড়িতে, হ্যাঁ এই তো আমি এসছি, কবে যাবে, দুদিন পরে যাব, আজকে এসছি, দুদিন পরে আবার বাপের বাড়ি যাব। এখন কোথায়, শ্বশুর বাড়িতে আছো? হ্যাঁ ঘোনা বাড়িতে আছি। তো সেখানে তো বলেই ছিল, নিজের মুখে বলেছে, আমরা সবাই শুনেছি। তাহলে আমার মনে হয় সেখান থেকেই সে যাত্রা শুরু করেছে আজকে। আর এই যে স্টেশন, আর তার মধ্যে হাতে টিকিটটা কাটা দেখালো, যে আমার হাতে একটা হাতের টিকিট দেখালো, সেই টিকিটটা কবেকার, কি কজন ট্রাভেল করছে সেসব কিন্তু উল্লেখ করেনি। যাই হোক, তো টিকিট দেখালো, কিন্তু চিন্তা করে দেখুন, যে ট্রেনে উঠবে সে ট্রেন থেকে একটা দৃশ্য দেখাবে না, এটা কখনো হতে পারে, যেখানে কিনা ওদের ওখানে ট্রেনের থেকে ভীষণ ভালো সিনিক বিউটি, কারণ দুপাশে ক্ষেত থাকে, গাছপালা থাকে, খুব সুন্দর লাগে, সেটা দেখালো না। অথচ যখন ট্রেন থেকে নেমেছি বললো আমি ট্রেন থেকে নেমে গেছি বলে, ওই যে স্টেশন থেকে মন্দিরে যেতে হয়, সেই রাস্তাটা এমনভাবে দেখালো, বলে টোটোতে উঠবো, এমনভাবে দেখালো, পুরো বোঝা গেল যে ওই দৃশ্যটা কখনোই মোবাইল থেকে, টোটো থেকে নেওয়ার নয়। টোটো থেকে যদি নিতে হয় তাহলে রীতিমতো মানে ফোনটাকে বাইরে বা হাত পুরো বার করে তারপর নিতে হবে, যেটা কিনা সম্ভব নয়। অত দামি ফোনে কেউ সেই রিস্ক নেবেই না। দুম করে পাশ থেকে কোনো গাড়ি বা বাইক এসে যদি ফোনটা ছিনিয়ে নেয়, সেই ভয়টা কিন্তু থাকবে, ওটা কোনোভাবেই নেবে না। ওই যে টোটোতে উঠেছি বলে যে দৃশ্যটা দেখালো, ওটা কোনোভাবেই টোটো থেকে নেওয়া নয়, ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে বাইক বা স্কুটি থেকে নেওয়া। কারণ টোটো থেকে যদি ওই রকমভাবে রাস্তা নিতে হয়, কারণ টোটোতে তো আর আমরা সামনে বসি না, টোটোতে আমরা পেছনেই বসি, তো সেখানে পেছন থেকে যদি ওই রকম দৃশ্য নিতে হয়, তাহলে রীতিমতো মানে নিজের শরীরটাকে বাইরে বার করে, মানে পুরো ঝুঁকে
বা কোনো একটা ওই সেলফি স্টিকের সাহায্যে নিতে হবে, যেটা কিনা এই এত দামি ফোনে কেউ সেই রিস্ক নেবে না। কারণ ওপাশ থেকে একটা কোন সময় হুশ করে বাইক আসছে না গাড়ি আসছে, সে ফোন ছিনিয়ে নেবে না ধাক্কা দিয়ে চলে যাবে, কেউ নেবে না। তো ওটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে বাইকে বা স্কুটির থেকে নেওয়া। তো এই যে ব্লগের প্রথমেই যে মিথ্যে কথা বললো সেটা হচ্ছে যে আমি সম্পূর্ণ একা যাচ্ছি। একা যাচ্ছে না, একা ও যাচ্ছে না। আর যদি একা যেত তাহলে, আর বাপের বাড়ির থেকে যদি বেরোতো তাহলে কিন্তু ও কি করতো, হাসনাবাদ থেকে যেত। আর ও বাড়ির থেকেই ভিডিওটা শুরু করতো, বাড়িতেই ওখানে সবার মানে মুখে ক্যামেরা ফেলে বলেই দিত, বুঝিয়ে দিত যে না আমরা কেউ যেতে চাই না, সেই জন্য ও একা যাচ্ছে। আর ও মানে বাড়ির থেকে হাসনাবাদে ফুচকা খেতে বেরোলেও ওর মা এত সুন্দর করে চুল বেঁধে দেয়, আমরা সবাই দেখেছি। সেখানে ওর চুলগুলো আজকে কিন্তু নর্মালভাবে বাঁধা, নর্মালভাবে ক্লিপ দিয়ে বাঁধা। ও মানে সেরকম কিছুই করেনি, শুধুমাত্র শাড়িটা একটা অন্য পরেছে বা বেশ চওড়া করে সিঁদুর দিয়েছে। এই যে আজকে যারা বেট লাগিয়েছিলেন যে বল বৌদিকে আজকে কি দেখবো, মাথায় সিঁদুর আছে না নেই, এই যে আমাদের যে ফোকলার যে বন্ধুরা যারা কিনা এখনও জাহাজে কাজ করে, যারা সব জানে যে এ জাহাজের মধ্যে বসে বসে কীরকমভাবে ইস্কোপাটা ডালা তো লাইভ জিঙ্গালালা তো করে পটিয়েছে। তো সেখানে ওরা এখন জিঙ্গালালা লাইভ তো এরা নিশ্চয়ই দেখে, সেখানে ওরা বেট করে। বল কত টাকার বেট, আজকে বৌদির কপালে সিঁদুর থাকবে কি থাকবে না, এই নিয়ে ওরা বেট লড়ে। তো সে যারা আজকে লাগিয়েছিলেন যে হ্যাঁ আজকে বৌদিকে সিঁদুর পড়তে দেখা যাবে, তো তারা জিতে গেছেন ভাই, তারা জিতে গেছেন। তো একদম এক কপাল সিঁদুর নিয়ে আজকে সামনে হাজির হয়েছে, সিঁদুর আর টিপ। তো ওর তো মানে কি বলবো, সিঁদুরটা একেবারে লিপস্টিকের মতো ব্যবহার করছে ও, কারণ কোনো দিন মনে হলো দিল, কোনো দিন মনে হলো দিল না। যখন ওর মুডের ওপর, পুরোপুরি মুডের ওপর। যদি আজকে তোমার সাথে আমার ভালো সম্পর্ক থাকে তাহলেই তোমার নামে সিঁদুর পরবো, আর যদি তোমার সাথে আমার একটু খোটাখুটি হয়েছে তো নে সিঁদুর তুলে দিলাম, কে তুই কন হতুম এরকম করবো। তো যাই হোক, অ্যাকচুয়ালি সেরকমই তো করার কথা, কারণ ওদের সম্পর্কটা তো কোনো বৈধ নয়, কোনো বৈধ সম্পর্ক নয়। তো কত বড় ক্রিমিনাল মাইন্ডেড যে বাড়ির থেকে বেরিয়েছে, যাওয়ার পথে মানে একটা সম্ভাব্য স্টেশন, হ্যাঁ আমার যতদূর মনে হচ্ছে হাসনাবাদ আর টাকি দুটোর মাঝখানেই মনে হয় এই ঘোনাটা হয়তো পড়ে, আমার যতদূর মনে হয়, নাকি ওই রাস্তা দিয়ে, আমি ওদের রাস্তাটার রুটটা তো জানি না, বাট আমার যতদূর মনে হয় যে যদি সত্যি ও হাসনাবাদের ওপর দিয়ে যেত তাহলে হাসনাবাদ স্টেশনে দাঁড়িয়েই দেখাতো যে এই আমি ট্রেনে উঠছি, কিন্তু সেখান থেকে উঠতে পারিনি, সেই জন্য ও হয়তো সম্ভাব্য এটাই যে টাকির থেকে উঠেছি বলি। তো সেখান থেকে বলে গেল কোথায়, ওখানে গিয়ে ওই স্টেশনের কাছে দাঁড়িয়ে ও একটা ভিডিও নিয়ে তারপর আবার দেখাচ্ছে কি টোটোতে যাচ্ছি, যেটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে বাইক বা স্কুটিতে রয়েছে। তো যাই হোক, সেখান থেকে যখন ওখানে গিয়ে পুজো দেওয়ার কথা, তো পুজো দেওয়ার কথা খুব ভালো কথা, গিয়ে ঢুকে যখন দেখালো যে ভিড় আছে, যে দোকানে গেল আর কি ডালা নিতে, তিনি বললেন যে এই তো কদিন আগেই তো 2রা জ্যৈষ্ঠ পড়েছে, মানে বাবার যে তিরোধান দিবস সেটা ছিল, সেই উপলক্ষে, আর সেই সময় এখানে ভোট চলছিল, সেই জন্য যে ভক্তরা ওই দিন আসতে পারেনি তারা এখন একে একে এসে সবাই দর্শন করে যাচ্ছে, পুজো দিয়ে যাচ্ছে, বাবার মাথায় জল ঢেলে যাচ্ছে, এই সমস্ত কথা বলল। তো বলল একটা খুঁজে পেতে দোকান নিয়ে সেখানে জিনিসপত্র রাখবে, সেখান থেকে ডালা নেবে, নিয়ে পুজো দিতে যাবে। তো ডালা নিয়ে তারপর যখন দাঁড়িয়ে এক একটা এমন সিন যেভাবে ও দেখাচ্ছে, সেটা দেখে পুরো বোঝা যাচ্ছে যে এটা সেলফি স্টিক দিয়ে কিন্তু নেওয়া নয়, পুরো বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরপর হচ্ছে গিয়ে লাইনে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে বললো অনেকটা টাইম লেগে তারপর পুজো দেবো। তো পুজোর সময় একটা দৃশ্য যেটার কিনা আমার কাছে স্ক্রিনশট এসছে, সেটা আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন যে এখানে কিন্তু ওপাশে যে দাঁড়িয়ে রয়েছে সেটা পুরোপুরি বোঝা যাচ্ছে দেখে যে ফোকলা এমনভাবেই নিয়েছে, হয়তো ওটা ভেবেছে যে কেটে যাবে, কিন্তু কেটে যায়নি, কিন্তু মাঝখানে একজন আছে তাই জন্য হয়তো দেখা যাচ্ছে না। তো এটা আমি একটা অনুমান ভিত্তিক বললাম যে এর চেহারার সাথে ওই কবিতাচোর ফোকলার একেবারে চেহারার মিল আছে, কারণ আমরা ওকে কদিন আগেও বাসে ওর সাথে যেতে দেখেছি, যখন ওরা ওই ট্যুরটা করেছিল ফেরার পথে, ওদের একটা ভিডিও কিন্তু ভাইরাল হয়েছে। তো সেখান থেকে ওকে যেভাবে সাইড পেজ, সামনের পেজ, সব দিক দিয়ে যেভাবে দেখা গেছে, জুম করে যেহেতু দেখেছি আমরা, সেহেতু
পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই কিন্তু সেই ফোকলা, ঠিক আছে। তো যাই হোক, তারপর বেরোলো। তারপর আরেকটা যে দৃশ্য সেটা হচ্ছে দুধ পুকুরে যখন গেল, বললো যে এই ঘটিটা নিয়ে জল নেব, নিয়ে বাবার মাথায় ঢালবো। তো সেখানে যখন গেল, ওখানেও এমন একটা, যখন প্রথমে দুধ পুকুর দেখাচ্ছে ক্যামেরায়, সেটা হতেই পারে যে ও নিজের ক্যামেরায় দেখাচ্ছে, কিন্তু ও এক হাতে ছিল ওর ঘটি ছিল, আর এক হাতে অতটা স্টেডি করে যদি ও দেখিয়ে থাকে নিজের হাতেই, তাহলে তো বলবো খুব ভালো কথা। নাহলে আমার মন বলছিল যে ক্যামেরা কিন্তু ফোকলার কাছে। যখন ও জল মানে ভরছিল, তখন একটা স্ক্রিনশট দেখুন, এইটা কখনো কি এক হাতে ক্যামেরা এরকম করে যদি আমি ধরে থাকি, এইভাবে যদি জল নিই, কখনো আমি এরকমভাবে নিজেকে নিতে পারবো? এটা আমাকে যদি কেউ ক্যামেরা ধরে না দেয়। এটা কিন্তু পরিষ্কার বোঝা যাচ্ছে যে ওর সাথে কেউ একজন ছিল। আর কে ছিল সেটার জন্য মানে আমাদেরকে অস্কার দিতে লাগবে না, আর আমরা রকেট সায়েন্সও করার দরকার নেই, সবাই আমরা জানি যে ফোকলা। তো সেখানে কিন্তু সাথে করে গেছিল। তো তারপর যখন কি যেন বলে, কচুরি যখন খাওয়ার কথা বললো, যে এই তো 4টে করে দিতে বললাম, 4টে করে কচুরি দিতে বললাম। মানে এটা সাধারণত এইরকমভাবে বলে মানুষ তখনই যদি অনেকে মিলে খায় বা একের অধিক খায়, তখনই এরকমভাবে বললো, এই তো নিয়ে নিলাম কচুরি, 4টে করে দিতে বললাম। তার মানে 4টে করে মানে আমাকেও দেবে, আর আমার সাথে আরেকজন যে আছে তাকেও দেবে। এটা কিন্তু এই কথার ভাঁজগুলোতে মানুষ অনুমান করতে পারে। যদি এটা বলতো যে এখানে তো দেখলাম কচুরি পাওয়া যাচ্ছে, তাহলে বলতো যে এই তো কচুরি দেখলাম, 4টে নিয়ে নিলাম, 4টে করে দাও, মানে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকে যতজন আমরা খাবো তাকে 4টে করে দাও। সেক্ষেত্রে ওদের সাথে একের অধিক 2জন ছিল, তাই বলেছে 2জনকে 4টে করে দাও। বুঝতে পেরেছেন? তো এখানে কথার ভাজেই কিন্তু বেরিয়ে যাবে। তো এরপর বললো যে ভোগের কথা, যে ভোগ আমরা খাওয়ার সুযোগ পেলাম না, কারণ ভোগের কুপন শেষ হয়ে গেছে। এখানেও কিন্তু পরিষ্কার, ও কথাটা যেভাবে বলেছে তাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে ভোগ খাওয়ার সুযোগটা পেলাম না, ভোগের কুপন শেষ হয়ে গেছে। আমি গেছিলাম, আমি চাকলায় গেছি, আমি কচুয়ায় যাইনি। তো মানে চাকলায় দেখেছিলাম যে এত পরিমাণে ওদের খাবারের অ্যারেঞ্জমেন্ট রাখে, সেখানে একটা কুপন হবে না, সে যতই দেরি করে আসুক না কেন। এটা আমার মানে বোধগম্য হলো না। বিশেষ করে ওখানকার যারা থাকে না, তারাই তাদের কুপন দিয়ে দেয়। আমি দেখেছি এরকম যে ঠিক আছে আপনি নিয়ে নিন, আর একবার হয় না, ওদের বারবার ভোগ হয়। একবার যদি শেষও হয়ে যায় তারপরেও কিন্তু আবার ভোগের ব্যবস্থা থাকে। এটা আমি যখন গেছিলাম আমি তখন দেখেছি, ঠিক আছে। তো যাই হোক, তারপর বলল যে তাহলে ভোগের দরকারই, একটু ঘোরাঘুরি করে চলে যাব। তো সেই ঘোরাঘুরি করার মধ্যেই তারপর দেখা গেল যে একটা আইসক্রিমের দোকান, সেই আইসক্রিম থেকে 2টো আইসক্রিম নিল, বলেই দেখিয়েই দিল যে 2টো। তো 2টো আইসক্রিম নিল 2জন খাবে বলে, না ইচ্ছা করেই যাতে কন্ট্রোভার্সি হয়। তো ওর সাথে ওরা 2জনই গেছিলো, এটুকু শিওর 2জন গেছিলো। তো ইচ্ছা করেই বুঝিয়ে দিল, আর যাতে এটা নিয়ে কথা হয়, এটা নিয়ে আলোচনা হয়, সবাই ভালো করে খুঁটিয়ে দেখে, তাতে ওর ভিডিওতে ভিউজটা বাড়বে। কারণ ভিউজের অবস্থা কিন্তু খুব খারাপ, ভিউজের অবস্থা খুবই খারাপ। তো ভিউজের অবস্থা শুধু ওর না, সবার খারাপ। যারা মানে মোটামুটি খুব হাইফাই, যারা একেবারে অনেক তাদের ফ্যান ফলোয়িং ছাড়া সবার কিন্তু এখন এফেক্ট পড়েছে। এবার সেটা কী কারণে, কী জন্য বলতে পারি না, হয়তো একঘেয়ে হয়ে যাচ্ছে। এই কন্ট্রোভার্সি চ্যানেলেরও কথা বলছি যে ভীষণ একঘেয়ে হয়ে যাচ্ছে বলে হয়তো কন্ট্রোভার্সি প্রত্যেকেও একজনও বলতে পারবে না যে আমার ভিডিওর ভিউজ আপ আছে। হয়তো দিনে যদি 2টো কি 3টে ভিডিও করে, একটা ভিডিও হয়তো আপ হতেও পারে, তাছাড়া কিন্তু হচ্ছে না, কারণ মানুষ একই জিনিস নিয়ে বোর হয়ে গেছে। তো যাই হোক, ও চেষ্টা করলো যাতে এই জিনিসটা নিয়ে কন্ট্রোভার্সি হয়। ইচ্ছা করে 2টো আইসক্রিম কিনলো, 5 টাকা 5 টাকা 10 টাকা। তো যাই হোক, সেটা ও 2টোই ও খেয়েছে, না একটা ওর ফোকলাকে দিয়েছে আর একটা ও খেয়েছে, সেটা তো ওই জানে। তো আমার বক্তব্য এবার এখানে যে আমি পৃথিবীতে সবাইকে ধোঁকা দিতে পারি, কিন্তু ভগবান সে তো সব দেখছে। তাহলে সেই ঠাকুরের জায়গাতেও এই কথাটা যে আমি সম্পূর্ণ একা যাচ্ছি, আমার সাথে আর কেউ নেই, বাড়িতে সবাই বলছে যে এই গরমের মধ্যে বেরোতে পারবো না, ওরা বেরোবে না, আমার কোনো ব্যাপার না, আমি এখন থেকে নিজেই একা সব জায়গায় বেরিয়ে যাবো, কারণ আমার ভিডিও করতে হবে, আমাকে ভিডিও দিতে হবে, সেই জন্য আমাকে কিছু তো করতে হবে। সেই জন্য আমি কি করলাম, কাছে পিঠে এই জায়গাটা আছে, এখানেই আমি গেলাম, আমার ঘোরাও হয়ে গেল, আমার দর্শনও হয়ে গেল, সমস্ত কিছু হয়ে গেল। সব বুঝতে পারছি, দর্শকদের বোকা বানাচ্ছে।
কিন্তু ভগবান সে তো সব দেখছে, তাকেও বোকা বানানো যায় এরকমভাবে? কি অবস্থা, আমি মানে জাস্ট ভেবে পাই না যে এতটা সাহস হয় কি করে মানুষের। বাট ও সেই সাহস দেখাচ্ছে, কারণ ওকে দেখাতেই হবে। ওর আর কোথাও মানে ফিরে যাওয়ার আর কোনো দিকে পিছপা হওয়ার কোনো জায়গা নেই। যে গর্ত ও অন্য মানুষের জন্য খুঁড়েছিল, সেই গর্তে ওকে পড়তেই হবে। আর শুধু ও নয়, এরকম অনেক মানুষই আছে যারা গর্ত অন্যের জন্য খুঁড়েছিল, তাদের কিন্তু এবার সেই গর্তে ঢোকার পালা আসছে। তো টিনকে এটাই বলবো, হ্যাঁ চলো ভিডিও মানে বাড়ির যে ভিডিও সেখান থেকে বেরিয়ে রাস্তায় অন্তত বেরিয়ে ভিডিওর জন্য বেরোতে হচ্ছে, এটাও চলো বেরোচ্ছ, এও অনেক ব্যাপার। তাহলে ভাবো কি মানে তোমার অবস্থা হলো, যেখানে কিনা এক একদিন ক্যামেরা খুলতে ইচ্ছা করতো না, সেখানে এই গরমের মধ্যে তেতে পুড়ে ভিডিও করতে যেতে হচ্ছে, কি না ইনকামের জন্য। এইটাই তোমার স্বপ্ন ছিল? এটাই কি তোমার স্বপ্ন ছিল? তুমি তো ভেবেইছিলে যে ইউটিউবে তুমি আর আসবে না, তুমি তো ইউটিউবের পয়সার ডিপেন্ডেন্ট যাতে না থাকতে হয়, তাই জন্যই তো একজন খুব ভালো শক্তপোক্ত হাত ধরে বেঁচেছিলে। আজকে দেখো সেই হাতটাকে সারা মানে সে যে সেই হাতটার মধ্যে খাবার এরকম করে উপরে উঠবে, সেটার জন্য তোমাকে আজকে নিজের সাথে কম্প্রোমাইজ করতে হচ্ছে। তুমি নিজের সাথে কম্প্রোমাইজ করছো। তুমি নিজেকে আর কত বোকা বানাবে? আমরা কেউ বোকা নই, আমরা কেউ বোকা নই, আমরা সব জানি। আর আজ থেকে না, অনেক আগের থেকে জানি। আমি বলছি তুমি নিজেকে আর কত বোকা বানাবে? কত বোকা বানাবে? মানুষ মাত্র ভুল হয়, কিন্তু সেই ভুলের শুধরে নেওয়ার একটা সময়ের সীমা থাকে, একটা সময়ের সীমা অবধি সেটা শুধরানোর জায়গা থাকে। কিন্তু তুমি সেই সীমা লঙ্ঘন করে অপরাধের দিকে পা বাড়িয়ে দিয়েছো। একটা না, অনেকগুলো অপরাধ করেছো। যার সাথে অপরাধ করেছো, উল্টে তাদের সাথেই যা বিহেভিয়ার করেছো, এগুলো তো তোমার পাও নাই। এই যে দেখছো, এই যে রূপ, এত সুন্দর সৌন্দর্য, যেটা তুমি সেদিনকেও বললে যে আমি যদি নিজের চোখে সুন্দর হই, তাহলে পৃথিবীর কেউই মানে আমাকে অসুন্দর বলুক না বলুক, আমার কোনো যায় আসবে না। কিন্তু সেই তোমার বারবার চোখ তোমার গায়ের মধ্যে পড়ে যাচ্ছে। যেই গা, যেই শরীর তোমার অহংকার ছিল, দেখেছো? অহংকার কিন্তু থাকে না। আরে রাবণের মতো একজন এত বড় শিবভক্ত, মানে সে 4 বেদের সব পুরাণের জ্ঞান তার কাছে, সেই এত জ্ঞানী একজন মানুষ, সে শুধুমাত্র অহংকারের দোষে সে সর্বনাশের পথে চলে গেল, সে শেষ হয়ে গেল। তাহলে সে তাকে যখন ক্ষমা করেনি, তাহলে তুমি কে? তুমি তো একদম সামান্য একজন মানুষ, তাই না? সেখানে নিজের অন্যায় তো স্বীকার করোও নি, উল্টে আরও অন্যায় করেছো। ঠিক আছে? তো যাই হোক বন্ধুরা, পরিষ্কার আপনাদের বলে দিলাম একদম জায়গা থেকে, যে কোথায় কোথায় বোঝা গেছে এই সাথে চোর ছিল। আর চোরটাকেও বলিহারি যায় রে, ঠাকুরের জায়গাও চুরি করে যাবি, ঠাকুরের জায়গাতেও চুরি করে যাবি। এই বড় বড় ডায়লগটা দিতে বারণ করতে পারতিস যে আমি একা যাচ্ছি না দোকা যাচ্ছি, আমি কিছু বলিনি, তাহলে একটা আলাদা ব্যাপার। কিন্তু আমি বলছি আমার সাথে কেউ নেই, কিন্তু তুই চোরের মতো ছায়া দিয়ে যাচ্ছিস। তোর তো ছায়াও দেখা গেছে একটা জায়গায় তো ছায়াও দেখা গেছে, যখন ওই যাচ্ছিল ইয়েতে দুধপুকুরের দিকে যাচ্ছিল। তাহলে ঠিক মানুষের চোখে পড়বেই। সব ছেড়ে তোরা এবার ভগবানকেও বোকা বানাতে চলেছিস। বাহ, ভেরি গুড, চালিয়ে যা। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওটা এই অবধি রাখছি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ। লাভ ইউ অল।